পর্ব 34। তোমার ছেলেকেই জিজ্ঞেস করো মা। রাদীপ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেজন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সুফিয়া বেগম রাদীপের দিকে। রাদীপকে চোখ রাঙিয়ে এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদের পিছন থেকে মায়ার হাতে টেনে দিয়ে বসালো সোফার উপর। টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল। ফুপাতে ফুপাতে গ্লাসে চুমুক দিতেই হৃদ এসে রাদীপের পাশে বসলো। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সুফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ার থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারা ছাড়া তো আর কিছু নেই ওর পছন্দ করার মতন। কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলের সুন্দর চেহারায় প্রেমে পড়লে নাকি? সুফিয়া বেগমের সরাসরি সোজাসাপটা কথায় মায়ের ভয় আরও বাড়ল। মা ছেলে দুটোই এক, কথার তেজ আর আচরণে মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমে মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না। চেহারার প্রেমে পড়নি বলছো? হুম। তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের গলা শুকিয়ে এলো। তৃষ্ণার্ত গলায় আরো বয়ার্ত চোখে মুখ তুলে তাকালো সুফিয়া বেগমের দিকে। শক্ত শাশুড়ি কঠিন প্রশ্নের উত্তর। মায়াকে কি দিতে হবে এই মুহূর্তে জানা নেই। মহিলাটি এমনি ভীষণ লম্বা। মায়া সোফায় বসে মুখ তুলে উপরে তাকাতে তাকাতে ওর ঘাড় বেঁকে যাচ্ছে। চতুর সুফিয়া বেগম মায়ার নীরব অসুবিধাটা বুঝে চট করে বসে গেল মায়ার সামনে। মায়া চমকালো, ভরকালো, ভয় আরও ছিটিয়ে গেল সোফায়। সুফিয়া বেগম মায়ের পাশাপাশি সোফায় না বসে বরং মায়ের মুখোমুখি টি টেবিলের উপর বসলো, তাও কিছুক্ষণ আগে মায়ের দিকে বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা সরিয়ে। সুফিয়া বেগমের হঠাৎ বসার ধরনে মায়ের কলিজা ধরাস করে উঠল আতঙ্কে। শুধু কথা নয়, মা ছেলের বসাবসিতেও যেন একই রকম ধার্চ আছে। ভয়ার্ত মায়া খালি মস্তিষ্কে ভাবতে বসলো, মা ছেলের মধ্যে কে কাকে কপি করে আসলো? হৃদ খান নিজের মাকে কপি করে, নাকি মা নিজের ছেলেকে কপি করে বেড়ায়? কোনটা? দুটো মানুষের কথার তেজ আচরণ কিভাবে একই হয়? মায়া তো এতদিন শুধু নিজের স্বামীকে সামলানো নিয়ে টেনশন করতো, কিন্তু এখন তো দেখছে কাহিনী উল্টা। শুধু ছেলেকে নয়, শাশুড়িকেও টেনশনের পাল্লায় তুলতে হবে। বাপরে, মায়া এমন আধাপাকল মানুষ দুটাকে কিভাবে সামলাবে ও? পান থেকে চুন কষতেই স্বামী নাকের ডগায় দম নিয়ে আসে মায়ার। এখন আবার কঠিন শাশুড়ির পাল্লায় পড়লো ও। শেষ। মায়ার জীবন ফ্রিতে শেষ হয়ে গেল। এই মা ছেলে মিলে মায়াকে কোথায় পানি পিষে পিষে মেরে ফেলবে রোজ। মায়া ওর কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায়ত্ব বোধ করলো। বুক ফাটা আর্তনাদে কন্যাটা গলায় আটকে ভয়ার্ত মুখে তাকালো কিছু দূরে বসে থাকা রাদীপের পাশে হৃদের দিকে। দুষ্ট রাদীপ দুষ্ট হেসে মায়ের দিকে তাকিয়ে, কিন্তু কঠিন হৃদ খান যেন বাচ্চাকির দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। যেন মায়া একটা উল্টাপাল্টা উত্তর দিলেই চোখ দিয়ে গুলি করে মারবে যে কোনো সময়। মায়ের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেসে যাবে ভাবিনি। পাশে ছেলের শকুনের দৃষ্টি আর সামনে মায়ের আতঙ্ক। উফ, এখন যদি মায়ের শাশুড়িকে ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে মিথ্যা বলে যে মায়া ওনার ছেলের প্রেমে পড়েনি, তাহলে নিশ্চয়ই মায়াকে ওর স্বামী মাথায় তুলে আছাড় মারবে। আবার যদি সত্যিই বলে স্বামীর প্রেমে পড়েছে, তাহলে ওর শাশুড়ি যদি মনে করে মায়া ওনার ছেলেকে বড়লোক ভেবে ফাঁসাতে চাইছে, তাহলে সেটা মায়ার আত্মসম্মানে লাগবে প্রচুর। মায়া এখন কি করবে? এই মুহূর্তে কি বলা উচিত ওর? মায়া যখন দ্বিধাহীনতায় ভুগলো, তখনই মায়ের ধ্যান ভাঙে আবারও সুফিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠের কথাই। তিনি মায়াকে উদ্দেশ্য করে আবারও বললেন, কিছু জিজ্ঞেস করছি আমি, উত্তর দাও। সুফিয়া বেগম কণ্ঠে মায়া ভয়ার্ত মুখে ভিনভিন করে বলল, আমি কিছু জানি না, আমাদের এমনি এমনি বিয়ে হয়ে গেছে। মায়ার উত্তরটা পছন্দ হলো না চতুর সুফিয়া বেগমের। পেশায় উনি একজন অ্যাডভোকেট। দীর্ঘদিনের পেশাদারিত্বে উনি মানুষের পাল্লায় তুলে পরখ করার অভিজ্ঞতা আছে ওনার। ছেলের বউ হিসেবে অল্প বয়সী মেয়েটাকে ওনার ধার মাপা হয়ে গেছে এতক্ষণে। কিন্তু তারপরও ছেলের পছন্দ বলে মেয়েটিকে ওনার প্রশ্নের মুখোমুখি হতে হবে। ওনার জানা দরকার মেয়েটি আসলে ওনার ছেলের জন্য কতটুকু পারফেক্ট। ওনার ছেলে এই মেয়ের জন্য পাগল, সেটা উনি এতদিন শুনে এসেছে। কিন্তু ওনার মতে এই মেয়েকেও অবশ্যই সমান পাগল হতে হবে ওনার ছেলের জন্য, নয়তো যে কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে এই মেয়ে পিছিয়ে যেতে পারে। অল্প বয়সী মেয়েরা এমনই হয়, পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে কষ্টে ওনার ছেলে পাবে। তীক্ষ্ণতায় সুফিয়া বেগম মায়ের কথায় উত্তর সাপেক্ষে বলল, এমনি এমনি আবার বিয়ে হয় কিভাবে? আমার ছেলেকে কতটুকু চিনো তুমি? ওর ক্রিমিনাল মাইন্ডের প্রখরতা সম্পর্কে তোমার একরত্তিও জানা নেই। এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তোমার বিয়েটা এমনি এমনি হয়ে গেছে, তাহলে সেটা আমি কিভাবে বিশ্বাস করবো বলো? ছেলে জন্ম দিয়েছি আমি, আমার জানা আছে আমার পেটের সন্তান কেমন।
আমি যতটুকু জানি আমার ছেলের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না। যেমন ধরো, গায়ের পোশাকটা যদি প্রপার সিলেক্ট করে সে পরে, তাহলে জীবনসঙ্গীকে কি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এমনি এমনি এন্ট্রি দিয়ে দিবে ও। শোনো মেয়ে, আমার ছেলের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না। তুমিও যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নয় সেটা নিশ্চিত থাকো। তোমাকে ওর জীবনে জড়ানোর পেছনে নিশ্চয়ই আমার ছেলের সলিড কোনো কারণ আছে, সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। এখন তুমি তোমার কথা শোনাও। আমি যতটুকু মনে হচ্ছে, আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, আমার ছেলের জন্য নয়। এখন তুমি যদি চাও তাহলে আমার ছেলের সাথে সেপারেশন করতে পারো। আমি তোমাদের ডিভোর্স ব্যবস্থা করে দিতে পারি। আই এম এ লয়ার, বুঝতে পারছো? আমি একজন উকিল মানুষ। আমার মাত্র 1 ঘন্টা লাগবে তোমার ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে। সো আমার ছেলেকে বয় না পেয়ে নির্ভয়ে বলো, কি চাই তোমার? আমি সাপোর্ট করব তোমাকে। কি সেপারেশন চাই তোমার? সুফিয়া বেগমের সোজাসাপটা কথায় মায়ের মাথা ঘুরিয়ে উঠল। মায়ের মুখে তৎক্ষণাৎ ঘুরে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টির দিকে। সঙ্গে সঙ্গে চোকাচোকি হলো দুজনের। হৃদ পূর্বের ন্যায় দৃষ্টি তীক্ষ্ণ রেখে মায়ের দিকে তাকিয়ে মনে হলো সেও যেন মায়ের মতো মায়ের উত্তরগুলো চাই। ঢরে ভয়ে মায়ের সিটিয়ে বলল। তক্ষুনি আবার শোনা গেল সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ। ওর দিকে না থেকে আমাকে দেখো, লুক এট মি। কি চাই তোমার বলো? সুফিয়া বেগমের কথাই দুষ্ট রাদীপও হেসে তাল মিলিয়ে বলল, আরে ভাবি, ভাইকে ভয় পেও না, আমরা সবাই তোমার দলে, বুঝলে? তুমি নির্ভয়ে বলো তোমার কি চাই। আমার উকিল মা কিন্তু 1 ঘন্টার ভিতর চট করে তোমাদের সেপারেশনের ব্যাপারটা দফারফা করে দিতে পারবে। তারপর না হয় আমি তোমাকে তোমার দোলাভাইয়ের বাসায় ড্রপ করে দিয়ে আসবো। হৃদ ভাই তোমাকে কিচ্ছু বলার সুযোগ পাবে না। তুমি বলো তোমার কি চাই। মায়া কুলের উপর রীতের কুটটা দুহাতে দুমড়ে মুচড়ে কলেজা চেপে ধরার মতো সিটিয়ে বসল। মায়ের মনে হলো এই কঠিন কোনো পরীক্ষা দিতে বসেছে এই মুহূর্তে। সে প্রশ্নপত্রের একটা উত্তরও জানানি মায়ার। বয়ার তো মায়া এসির মধ্যেও কপালে ঘাম কানিস পেয়ে পড়ছে। দুহাতের মুঠোয় রীতের কুটটা মুচড়ে ধরে কম্পিত গলায় বলল, আমার কিছু চাই না। কি চাই না ঠিক করে বলো। আমার ছেলেকে চাই না বলছো? সুফিয়া বেগমের কথায় তাল হারিয়ে মায়ের তাড়াহুড়াই বলল, না না, না মানে চাই না, না চাই। আমার এই বিয়েটা চাই, আপনার ছেলেকেও চাই, মা হিসেবে আপনাকেও চাই, ভাই হিসেবে রাদীপ ভাইকেও চাই, দাদা দাদি সবাইকে চাই, আমার এক পরিবারের। মায়ের কথা শুনে এদের কঠিন দৃষ্টি নরম হলো, যেন এতক্ষণ দম ধরে বসেছিল। মায়া কখন উল্টাপাল্টা উত্তর দেবে আর সে চট করে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে। ঈদ গা এলিয়ে সোফায় বসতেই সুফিয়া বেগম রীতের নমনীয়তার তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে বলল, আরেকবার ভাবো, চাইলে সময় নিতে পারো। হৃদকে ভয় পেলে আমাকে আলাদাভাবে বলতে পারো। আমার ছেলের সাথে থাকতে হবে এমন কোনো জোরাজুরি নেই। চয়েস ইজ ইউর। থাকতে না চাইলে? সুফিয়া বেগমের কথায় মাঝে মায়া মিহি গলায় শুধালো, আমার সময় লাগবে না ম্যাম, আমি ওনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই। মায়া নিজেকে কেমন নিমজ্জিত মেয়ে মনে হচ্ছে। নিজের স্বামী সংসার সে কেমন একা একাই ঠিকঠাক করে ফেলছে পরিবার ছাড়া। নিশ্চয়ই মায়াকে ওর শাশুড়ি লোভী মেয়ে ভাবছে, কিন্তু মায়ার বা কী করবে। মায়া তো সত্যিই ডিভোর্স চায় না, আবার সত্যিই ওর স্বামীকে ভীষণ পছন্দ। মায়া তো এই লোকটার সম্পর্কে না জেনেই না চিনেই ভালোবেসেছিল এতদিন। তাহলে এখন কিভাবে বলবে মায়া ওর স্বামীকে চায় না? আদৌ এটা বলা মায়ের পক্ষে সম্ভব? অবশ্যই না। মায়ের কথায় সুফিয়া বেগম যেন বেশ সুষ্টি হলো। দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে আবারও গম্ভীর হৃদের মুখেটা দেখলে এক পলক। হৃদ নিজের জীবনসঙ্গী বাছাই করতে ভুল করেনি। ওনার কানে আগেই এসেছিল হৃদ কোথাও একটা মজে আছে, নারী জাতীয় ব্যাপার হবে সেটা বুঝে উনি এতদিন চুপ ছিল। কারণ উনি জানেন ওনার ছেলে যা করে সেটা অবশ্যই ভেবেচিন্তে করবে। মা হিসেবে শুধু উনি অপেক্ষাতেই ছিল কবে হৃদ নিজের পছন্দের মানুষটিকে ওনার সামনে হাজির করবে। রাদীপ কাল রাতে হৃদের বিয়ের বিষয়টা ওনাকে জানালেও তিনি আরও আগে থেকেই জানত হৃদ ফাহাদের ছোট্ট শালীকে বিয়ে করে নিয়েছে সেটা। আসিফ নিজেই জানিয়েছিল ওনাকে, হয়তো হৃদ বলেছিল ওনাকে জানিয়ে রাখতে। সেজন্য তিনি এতদিন ছেলেকে বাজিয়ে দেখছিল কতটুকু লয়াল বা সামলাতে পারবে ওনার গাড়তেরা ছেলেকে। মেয়েটার ধৈর্য ভালো, ওনার রকচড়া ছেলের জন্য পারফেক্ট। সুফিয়া বেগম উঠে দাঁড়াতে দাঁড়াতে হাতের ঘড়িটার সময় দেখে মায়ের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম মাই হোম অ্যান্ড আওয়ার লাইফ। এসেছো স্বেচ্ছায়, আই নো ম্যাটার। কোনো পরিস্থিতিতে তুমি আছো বা ইন ফিউচারে কোন পরিস্থিতিতে পড়তে পারো, যে কোনো পরিস্থিতি
ইউ ক্যান ফাইট, বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়ার অজুহাত দেওয়া যাবে না, মনে রেখো। আর তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই আমার ছেলের সাথে তুমি ঢাকায় শিফট হয়ে যাও। তোমার পরিবারের সাথে আমি কথা বলবো এই নিয়ে। তোমার বয়স কম বা সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল নয়, এসব অজুহাত দেওয়া যাবে না। বাকি রইল তোমার পড়াশোনার ব্যাপারটা। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি ঢাকায় পড়াশোনার মান বলো। তাছাড়া আমাদের পরিবারের সবাই হাইলি এডুকেটেড। তোমার পড়াশোনা আমাদের সাপোর্ট 100% পাবে। বলতে পারো তোমার হাতে ধরে আমরা তোমাকে শিক্ষিত বানাবো। এখন বলো, কোনো অসম্মতি? সুফিয়া বেগমের কথায় মায়া কোনো চিন্তা ভাবনা না করেই নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ ওর কোনো অসম্মতি নেই কোনো কিছুতে। সুফিয়া বেগম মায়ের সম্মতি পেয়ে আবারও বলল, ভেরি গুড, এখন চলো খাবে, খাবার ঠান্ডা হচ্ছে। রাদীপ, তোর বাবিকে নিয়ে টেবিলে যা, আমার হৃদের সাথে কথা আছে। গো। জি মা। মায়ের আদেশে রাদীপ বাহাদুর ছেলের মতো উঠে দাঁড়ালো। শাশুড়ির আদেশ পেয়ে মায়াও জড়তা পায়ে উঠে দাঁড়ালো। রাদীপকে পেছন পেছন ডাইনিং পর্যন্ত এগুতে ভাবলো। এই ছাতার মাথা খাবে এখন চাপ সৃষ্টিকারী পরিবেশে বসে। খোদাই মায়ের পেট চুচু করলেও শাশুড়ি নামক আতঙ্কে ওর পেট গলাস পর্যন্ত শুকিয়ে কাট। মায়ের মনে হচ্ছে সে এই মুহূর্তে পানি পর্যন্ত খেতে পারবে না শাশুড়ির সামনে বসে। সব কিছু কেমন উল্টো করে বেরিয়ে আসবে। মায়ের মনস্তান্ত্রিক ভাবনার মাঝেই ডাইনিংয়ের সামনে দাঁড়াতে রাদীপ হেসে একটা চেয়ার টেনে দিল মায়াকে বসতে। মায়া অস্বস্তি দৃষ্টিতে রাদীপকে দেখে বসতে গেলে তৎক্ষণাৎ বাধা দিল রাদীপ। মায়ের হাত থেকে হৃদের কোটটা নিতে নিতে পুনরায় মায়াকে চেয়ারে বসতে আশ্বস্ত করলো। মায়া চেয়ারে বসতে রাদীপ পুনরায় ড্রয়িং রুমের দিকে গেল হৃদের কোটটা রাখতে। সেই সুযোগে তিনি মায়াকে একা পেয়ে মুখ খুলল তনি। সে এতক্ষণ যাবৎ সুফিয়া বেগমের কর্মকাণ্ড নীরব দর্শকের মতো দেখেছেন, শুধু অবাক ছিল, অপেক্ষায় ছিল ও কবে মায়াকে একা পেয়ে মনের কথাগুলো বলবে। তাই রাদীপ যেতেই সুযোগ পেয়ে তনি বলল, ভাবি গো, আজকে আপনি বড় বাসা বাঁধছেন। বাপরে, আমার তো আপনার লাগে ডরে কলজাখানা ঠকঠক করছিল। মনে করতেছিলাম আপনি বড় ম্যাডামের প্রশ্নে ভুলভাল উত্তর দিবেন আর বড় ম্যাডাম হাতে বিশাল জারি খাইবেন। আজকে যদি আপনি বড় ম্যাডামের প্রশ্নে একটাও ভুলভাল উত্তর দিতেন বা কইতেন আপনি রিত স্যারের ডিভোর্স দিতে চান, তাইলে দেখতেন হকগল্লি সুন্দর সুন্দর চেহারার রহস্য। বড় ম্যাডাম মেলা চালাক মানুষ ভাবি। বড় ম্যাডাম আপনার হেয়ার কথার জালে ফাঁসাইয়া আপনার পেট থেকে কথা বার করতেছিল। আপনি হৃদ ভাইয়ের কতটুকু ভালোবাসুন এইটা জানতে। এসব ডিভোর্স কিচ্ছু পাইতেন না আপনি। বড় ম্যাডাম কইছে আপনি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ। আপনি এই জীবনে ছাড় পাইবেন না হৃদ ভাইয়ের থেকে। লেখা লন, হৃদ ভাই যে রক্সটা আর বদমেদাসী বেড়া মানুষ, সোজা মুখে তো কথাই কয় না কেউ লগে। আপনি ছাড়া মানুষ হইয়া কেমনে ফাঁসলেন হৃদ ভাইয়ের লগে? আপনি ছোটো মানুষ হইয়া কেমনে ফাঁসলেন হৃদ ভাইয়ের লগে? হৃদ ভাই কি আপনার ডর দেখাইয়া রাখে ভাবি? তনির কথায় মায়া অসম্মতি জানালো, যার অর্থ এমন কিছুই না। তনি মায়ের অসম্মতি সন্তুষ্টি হলো কি না জানা নেই, তবে অনেকটা আশপুষে সুরে বলল, ভাবি শুনেন, আপনার একটা কথা কই। আপনার শাশুড় বাড়ির মানুষজন সবাই রাজনীতি মানুষ, বুঝছেন? হেরারে আপনি টক্কর দিয়া কখনো পার পাইবেন না। এর থেকে আপনার জন্য ভালো হইব আপনি যদি হৃদ ভাইয়ের কথা হই না লক্ষ্মী বউর মতো চলেন হের। কারণ সংসার আপনি হৃদ ভাইয়ের লগেই করবেন ভাবি। আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি সবাই আলাদা আলাদা বাড়িতে থাকে। রাদীপ ভাই থাকে বিদেশে। এদের কথা বাদ দেন। আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কঠিন ক্যাসাল দুজনে, বুঝলেন? জামাই বউ মনে হয় আজ 15টা বছর ধরে এক লোকে থাকে না, কেউ কারো মুখও দেখাদেখি করে না। পারিবারিক অনুষ্ঠানে দুজনের একজনও আপনি উপস্থিত পাইবেন না। দুজনের মতো মন কষাকষি, তারপরও একজন অন্যজনে ডিভোর্স দেয় না। মূল কথা হইল আপনার শ্বশুর শাশুড়ি আর আপনার শ্বশুর বাড়ি সবাই বিচ্ছিন্ন আর আলাদা আলাদা বাড়িতে থাকে। আমি এখানে কাম করি 9 বছর ধরে, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়ে ঝামেলা বড় ম্যাডামের ওনার জামাইয়ের লগে। এ বিষয়ে কেউর অনুমতি নাই কোনো প্রশ্ন করার। আপনি হৃদ ভাইয়ের বউ, হয়তো হৃদ ভাই আপনার কিছু কইলে কইতেও পারে ভবিষ্যতে। তবে আমার কথা মানেন ভাবি, জীবনে আর যাই করেন কোনো বেলা হৃদ ভাইয়ের কষ্ট দিয়েন না কিন্তু। তাইলে আপনি বা আপনার পরিবারের কেউ আসতে থাকবো না ভাবি। হৃদ ভাই হইল বড় ম্যাডামের জান। হৃদ ভাই যদি কোনো কিছু লইয়া কষ্ট পায়, তাহলে বড় ম্যাডাম এর শ্বশুর বাড়ির মানুষের ছাড় দেয় না, আমি দেখছি।
এই জন্য আপনারে এত জেরা প্রশ্ন করতেছিল বাজায়া দেখার লাগিয়া। আপনার ওনার সবাই সন্তুষ্ট, এর লাগিয়া পরিবেশ এখনো ঠান্ডা দেখতাছেন। নয়তো একটা ভুলভাল উত্তর দিতেন, তাইলে দেখতেন এই মুহূর্তে আপনার উপর দিয়া ঝড় তুফান টর্নেডো সব চালায় যাইতো। আমি তো পারি না এই চাকরিরা ছাইরা ছইলা যাইতাম, কিন্তু এত ভালো টাহার চাকরি আমি এই ঢাকা শহরে আর পামু কই? দেখা এই লইগা চাকরিটা আমি ছাড়তে পারি না। সারাদিন শুধু বড় ম্যাডামের লাইগা 2 বেলা রান্না করতে হয়। সকালে নাস্তা, রাতের খাওন। দুপুরে ম্যাডাম কোটের ভেতরেই বইয়া খাই। সারাদিন আমি অবসরে বইসা বইসা টিভি দেখি আর মাস শেষে মোটা অঙ্কের টাকা গুনি। নয়তো বড় ম্যাডামের মতো কঠিন রাগী মহিলার বাড়িতে কে কাম করতো? আমি তো নিত মইরা গেলেও করতাম না। বাপরে, আপনার শাশুড়ির চাউন দেখলে আমার কলজা কাঁপে। বুঝি না আপনার শ্বশুর এই মহিলারে কি দেখা বিয়াটা করছিল। নিশ্চয়ই বড় ম্যাডামের রূপ দেখা আপনার শ্বশুর পাগল হয়েছে। নয়তো এই কঠিন মানুষের আবার কেউ বিয়ে করে নাকি? আমি তো জীবনেও করতাম না। তনির দীর্ঘ কথায় মায়ের গালে হাত রেখে তনির কথা মনোযোগ দিয়ে শুনল। তিনি সব কথা মায়ের মাথার উপর ঢুকেছে, কিন্তু মায়া বুঝলো না তনি মায়ের কাছে ওনার শ্বশুর বাড়ির নামে বদনাম করছে নাকি সুনাম। মায়া তনির আস্পষ্টত মুখটার দিকে তাকিয়ে বলল, আপনি কি সবার নামে সুনাম করছেন নাকি বদনাম? যদি একটু বলতেন আপু। মায়ের কথায় তনি আরো হতাশ হলো। হাতের প্লেটগুলো চেয়ারের সামনে সাজাতে সাজাতে ফের আশপুস করে বলল, আমি তো বদনামি করতে চাইলাম ভাবি, কিন্তু এদের ব্যক্তিত্ব খালি আমার কনফিউজ করে। না আমি বালা কইয়া এদের চালাইতে পারি, আর না মন্দ বইলা দোষ দেখাইতে পারি। কেমন শক্ত কঠিন মানুষেরা এদের দোষ বের করতে গেলেও নিজের কেমন কইরা জানি সুনাম বের হইয়া ফেলে। এদের মায়ায় ফাঁসলেই জীবন রফা দফা পাইবি, একদম শেষ। জীবনে হাইসা দুইটা কথা কোন তো এরা আর না নরম ব্যবহার করবো কখনো। এরপরও এই মানুষগুলো কেমন কইরা জানি নিজেদের মায়ের তালে আটকাইয়া রাখে ভাবি, আল্লাহ জানে। আমার ধ্যান ভাবি এই প্রথম থেকে এই চাকরি করুম না, চইলা জামু কইরা কইরা আজ 9টা বছর পার করলাম। এখন আমি নিজেই বড় ম্যাডামের ফালাইয়া 2 দিনের লাগিয়া গ্রামের বাড়িতে জানতে মন চাই না। আমি চইলা গেলে যদি ম্যাডামের অসুবিধা হয় হে লাগিয়া, অথচ বড় ম্যাডাম আমারে আজও আপন কইরা লইতে পারলো না। কেমন রোবটের মতো চলাফেরা করে, আমার লোকে ঠিক করে কথাও কয় না। মায়া তনির সুন্দর মুখটার দিকে তাকিয়ে অল্প হাসলো। তনি মুখে নিজের শ্বশুরবাড়ি সম্পর্কে বদনাম শুনেও কেমন জানি শান্তি লাগছে মায়ার। মায়া ঘাড় বেঁকে তাকালো পিছনে। দেখা গেল মা ছেলে তিনজনই কিছু দিয়ে মনোযোগ সহকারে আলোচনা করছে। রাদীপকেও বেশ সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখলো। এই প্রথম মায়ের মনে হলো এই মানুষগুলোর ভিতরে বাইরে শক্ত কঠিন ব্যক্তিত্ব ধরে রাখলেও এদের মধ্যে সবার ভালোবাসার মানুষকে আগলে রাখার দারুণ একটা মন আছে। এই যেমন মায়া নিজের স্বামী পরিচয় জানার পরপরই হৃদ কেমন নিজ দায়িত্বে পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসলো মায়াকে। মানুষ ভালোবাসলেও পরিবারের সামনে ভালোবাসার মানুষকে জাহির করতে চায় না, কিন্তু কিছুদিন অন্তত গোপনে রাখতে চাই। অথচ মায়ের ক্ষেত্রে হয়েছে ভিন্ন। কিন্তু জানার আগেই জিৎ নিজের পরিবারের মায়ের সম্পর্কে জানিয়ে রেখেছে, কিন্তু দুজনের পবিত্র সম্পর্কটা সম্মান রেখেছে রিত। তারপর দেখা গেলো মায়ের কঠিন শাশুড়িও ছেলের পছন্দের বাইরে টু শব্দ করেনি। ছেলে নিজের পছন্দের বউকে হাজির করলো, আর মা হয়ে এতেই সম্মতি দিয়ে মায়াকে বোঝালো ওনার ছেলে কখনো ছেড়ে না যেতে। অথচ ওনার এত অর্থ সম্পদশালী ক্ষমতা সম্পূর্ণ মানুষ, তারা চাইলে মায়ের মতন মধ্যবর্তী পরিবারের মেয়েকে হাতের থুড়িতে টিস্যুর মতো ফেলে দিয়ে ঈদের জন্য যোগ্যতা সম্পূর্ণ কাউকে জীবনসঙ্গী হিসেবে যাচাই করতে পারবে। ঈদ একজন প্রতিষ্ঠিত সফল ও হাইলি এডুকেটেড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যে কোনো নিরীহ ঈদ খানের বউ হতে চাইবে, সেখানে মায়ের মতো অদক্ষ অযোগ্য আর মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা ছেলেকে বেছে নেওয়াটা বোঝায় এদের কঠিন ব্যক্তিত্বের বাইরে তাদের সবার সুন্দর একটা ভালোবাসার মন আছে। মানুষ বলে কঠিন ব্যক্তিত্বের মানুষগুলো নাকি প্রিয়জনে আগলে রাখার ব্যাপারটা দারুণ থাকে। আজ মায়ের চোখের সামনে দেখতে পারলো এতগুলো মানুষকে। সকাল 11:17। হৃদ ডাইনিংয়ের পাশে মায়ের পাশে সিটে গা হেলিয়ে বসে। হৃদের দৃষ্টি আর মনোযোগ ড্রাইভিংয়ে থাকলেও মায়া মনোযোগ হৃদকে দেখার উপর। হৃদ বেশ কয়েকবার ব্রুকুসকে মায়াকে দেখছে এভাবে তাকিয়ে থাকা নিয়ে, কিন্তু মায়ের কোনো ভাবান্তর করেনি। মায়ের সিটে কাত করে হৃদের দিকে ঘুরে বসে। হৃদ ড্রাইভিংয়ের মধ্যে মায়ের মনোযোগ ভাগতে মায়ের দিকে ব্রুকুসকে তাকিয়ে বলে, কি সমস্যা, কি দেখো? মায়া সেভাবেই বসে থেকে উত্তর করে বলল, আপনাকে দেখি। জানেন, আমি কখনো ভাবিনি আপনাকে এত নরম ব্যক্তিত্বে দেখবো কখনো। হৃদ মায়ের দিকে তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে সেও চুপ রইল। মায়া হৃদকে কিছু বলতে না দেখে সাহস পেয়ে আবার বলল, আমাকে একটা কথা বলার ছিল। আপনাকে একটা কথা বলার ছিল। বলি। হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সম্মতি দিল। হুম।
মায়া সিট ছেড়ে সোজা হয়ে বসলো, সিরিয়াস ভঙ্গিতে মিনমিন করে বলল, আমাদের কলেজ থেকে রাঙ্গামাটি যাওয়ায় ট্যুর প্ল্যানিং করছে সবাই। আমিও সবার সাথে যেতে যাচ্ছিলাম। আমাকে মায়ের কথার মাঝে ওর দিকে না তাকিয়ে ড্রাইভিং সিটে বসে উত্তর করতে করতে বলল, নো ট্যুর, নো প্ল্যানিং, কোথাও যাওয়া যাবে না তোমার, সব ক্যান্সেল। মায়া হতাশ গলায় বলল, এমন করছেন কেন? সবাই তো যাচ্ছে, আমি একা না। এই ট্যুরে আরিফ ভাইও যাবে আমাদের সাথে। এখন আমি না গেলে ভাইয়া নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কেন যেতে যাচ্ছি না। পাকনামো করবে না রিত, আমার এসব পছন্দ না। আরিফের সাথে আমি কথা বলে দিব। হৃদের মুখে আরিফের নামটা শুনে মায়া আতঙ্কিত গলায় তাড়াহুড়ো করে বলল, আরে না না, আরিফ ভাইয়ের সাথে কথা বলতে হবে না আপনার। সামান্য একটা ট্যুরের জন্য আরিফ ভাইকে এখন আমাদের সম্পর্ক বলার দরকার নেই। আমি কোথাও যাব না, প্রমিস। মায়া তাড়াহুড়ো এই ব্যাপারটা হৃদের সন্দেহ হলো। মায়া যে নিজের পরিবারকে ওদের সম্পর্কে জানাতে চাচ্ছে না সেটা ভালোই বুঝতে পারলো হৃদ। হৃদ ড্রাইভিং করতে করতে মায়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, তুমি কি কোনোভাবে এই সম্পর্কটা তোমার পরিবার থেকে হাইড করতে চাচ্ছ হৃদ? হৃদের কথায় বয়ে মায়া অসম্মতি জানালেও মনে মনে সে জানে সত্যি এটাই। সত্যি হৃদকে নিজের পরিবারের সামনে এখন উপস্থিত করতে চাচ্ছে না। তাহলে সবাই মায়াকে দোষ দেবে। মায়া নিজের বোনের বাসুরকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। এই জন্য মায়া চাচ্ছে আরও কয়েকটা দিন যাক, তারপর না হয় আস্তে ধীরে নিজের পরিবারকে জানানো যাবে হৃদকে নিয়ে। মায়া হৃদকে মিথ্যা বলে বলল, হাইড করবো কেন? আসলে বড় অপুর বিয়েটা মাত্র শেষ হলো, আর কয়েকটা দিন যাক, তারপর না হয় আমাদের ব্যাপারটা জানাবো। মায়ের কথাই হৃদের যুক্তিযুক্ত মনে না হলেও সে আপাতত চুপ রইল। তাড়াহুড়া করে মায়াকে চাপে ফেলতে চায় না হৃদ, বরং বউকে কিছুদিন সময় দেওয়ার জন্য উত্তম ভেবেই চুপ রইল। কিন্তু মায়া হৃদকে নিয়ে কি ভাবছে সেটা মায়াও জানে না। সুফিয়া বেগমের প্রতি কথায় সম্মতি তখন মায়া শুধু চাপে পড়ে এসেছিল এখানে, মন থেকে কিছুই দেয়নি। বরং মায়া হৃদের সাথে বিয়েটা পারিবারিকভাবে জানানোর করে নিয়ে এই মুহূর্তে ভীষণ ভয়ে আছে, কিভাবে কি করবে, বা মায়ের পরিবার আদৌ ওদের সম্পর্কে মানবে কিনা তাও জানে না মায়া। মূলত মায়া ভয় থেকেই হৃদের সাথে সম্পর্কটা লুকাতে চাইছে। দেখলো সুফিয়া বেগমের তখনকার কথাটা সত্যি হলো। অল্প বয়সী মেয়েরা বুঝে কম, তারা পরিস্থিতি মোকাবেলা বুঝতে করা জানে না, বরং ভয় পেয়ে পিছনে যায়। মায়ের ক্ষেত্রেও তাই হচ্ছে। হৃদকে যতটা সাহসিকতার সাথে ভালোবাসা ছিল, ঠিক ততটাই দুর্বল মন মানসিকতার পরিচয় দিচ্ছে পরিবারের সামনে হৃদকে তুলে ধরতে। মায়ার মায়ের এই দুর্বল মন মানসিকতার জন্য ভবিষ্যতে কতটা প্রভাব ফেলতে পারে হৃদ মায়ের সম্পর্কে তাও ধারণা নেই মায়া। তবে খুব ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে পারে মায়ের দুর্বল মানসিকতার জন্য। চলবে।